আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। গাজা সিটির স্কুলে ইসরায়েলি নারকীয়তায় নিহতদের ক্ষতবিক্ষত দেহাবশেষ হস্তান্তর করা হচ্ছে ওজন মেপে। উপত্যকায় পোলিও মহামারীর আশঙ্কা জাতিসংঘের। রাশিয়ার কুরস্ক থেকে ১০০ রুশ সেনাকে আটকের দাবি ইউক্রেনের। কোণঠাসা পরিস্থিতি থেকে কিভাবে ঘুরে দাঁড়ালো কিয়েভ তা নিয়ে চলছে আলোচনা। কলকাতায় চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে অভিনব রাত দখল কর্মসূচি। নারীদের নিরাপত্তার দাবিতে বিভিন্ন রাজ্যেও হচ্ছে আন্দোলন। শিরোনাম শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। গাজা উপত্যকায় প্রতিদিনই বেড়ে চলেছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার খান ইউনিসে দিনভর বিমান হামলায় ৪০ ফিলিস্তিনির প্রাণ ছড়ে। গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক স্থলাভিযান ও বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। সাবরা এলাকায় বর্বর হামলায় নারী, শিশুসহ অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়। গুরুতর আহত হন আরও অনেকে। খান ইউনিসেও চালানো হয় ভয়াবহ হামলা। শরণার্থীদের তাঁবু ও বেসামরিকদের বাড়িঘরকে টার্গেট বানানো হয়। মঙ্গলবার তেল আবিব লক্ষ্য করে ফিলিস্তিন ভূখণ্ড থেকে রকেট ছোড়া হয়। পাল্টা জবাবে উপত্যকার মধ্য দক্ষিণাঞ্চলে হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেয় নেতানিয়াহু প্রশাসন। বিগত ১০ মাসে গাজা ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪০,০০০ ছাড়িয়েছে। পরিচয় শনাক্তের উপায় নেই, তাই গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে ওজন মেপে। প্রাপ্তবয়স্ক হলে ৭০ কেজি আর অপ্রাপ্তবয়স্ক হলে বয়স অনুযায়ী অনুমান করেই মেপে দেওয়া হচ্ছে এসব দেহাবশেষ। গেল শনিবার ফজর নামাজ পড়ার পর ইসরায়েলি হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় স্কুলটিতে আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনির দেহ। বিধ্বস্ত এই ভবনে নিহতদের দেহাবশেষের খোঁজে ব্যস্ত স্বজনেরা। হাত, পা, মাথা কিংবা শরীরের যে কোনো অংশই হোক না কেন, দাফনের জন্য দেহাবশেষের কিছুটা পেলেও যেন সান্ত্বনা মেলে এসব স্বজনদের। হঠাৎ বোমা হামলার শব্দ পেয়ে ছুটে আসি। এসে দেখি আগুন ধরে গেছে পুরো ভবনে। অনেক স্থান ধসে পড়েছে। ভেতরে আমার ভাই ও স্ত্রী সন্তানকে ছিন্ন ভিন্ন অবস্থায় পাই। ভাতিজার ছিন্ন হয়ে যাওয়া মুখটা এখনো পাইনি, সেটাই খুঁজছি। ৪ দিন আগে এই স্কুলে ইসরায়েলি বিমান হামলা হয়, যাতে প্রাণ যায় শতাধিক ফিলিস্তিনির। নিরাপদ মনে করে ওই স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। ২০০০ পাউন্ড ওজনের বোমার হামলার মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে বেশিরভাগ মরদেহ। তাই বাধ্য হয়ে সব দেহাবশেষ একসাথে মিলিয়ে পরে ওজন করে মেপে দেওয়া হচ্ছে স্বজনদের। আমার ৬ বছরের ছেলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে, কিন্তু অনেক খুঁজেও ওকে না পেয়ে দায়িত্বরতরা আমাকে ১৮ কেজি মাংস বুঝিয়ে দিয়েছেন। জানি না এগুলো আমার ছেলেরই দেহাবশেষ কিনা। যখন হামলা হয় তখন আমার স্বামী ভবনটির মসজিদে নামাজ পড়ছিল। তাকে খুঁজে পাচ্ছি না। এত ছিন্ন ভিন্ন দেহাবশেষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় আমি জানি। আমাকে ৭০ কেজি মাংস দিয়েছে ওরা। এমন বর্বরতায় স্বভাবতই নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। গাজায় অমানবিকতার শেষ সীমাও যেন ছাড়িয়ে গেছে ইসরায়েল, এমনটাই মত মানবাধিকার কর্মীদের। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। শীঘ্রই গাজায় পোলিও মহামারীর আশঙ্কা করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানায়, বিধ্বস্ত গাজায় এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে স্বাস্থ্য খাতে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার অস্বাস্থ্যকর পরিবেশ আর ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকেই এজন্য দায়ী করা হচ্ছে। বিশুদ্ধ পানির অভাবে পোলিও সংক্রমণ সহ অন্যান্য পানিবাহিত রোগ বেড়েছে। এরই মধ্যে ৩ শিশুর প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পোলিও মহামারীর সংক্রমণ রোধে গাজায় শিশুদের অন্তত ২ দফায় পোলিও ভ্যাকসিন দেওয়া জরুরি বলেই মনে করে ইউনিসেফ। নতুন করে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে না হামাস। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ এক নেতা। আজই কাতারের দোহায় শুরু হচ্ছে আরেক দফা আলোচনা। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা সেখানে থাকবেন
বৈঠকে অংশ নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। তবে হামাসের অভিযোগ, আবারও আলোচনার মধ্য দিয়ে অযথাই কালক্ষেপণ করতে চায় তেল আবিব। গেল মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাব অনুযায়ী রোডম্যাপ চায় হামাস, নিশ্চয়তা চায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের। স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি, বাইডেনের প্রস্তাবে সম্মতির পরও একের পর এক নতুন শর্ত জুড়ে দিচ্ছে ইসরায়েল। বিগত 10 মাসে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত 632 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে 142 জন শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা একটি প্রতিবেদন বলছে যে অঞ্চলটিতে 7 অক্টোবর থেকে সরাসরি গুলিবিদ্ধ হয়ে 1411 ফিলিস্তিনি শিশু মারা গেছে। OCHA আরও জানিয়েছে 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলিদের গুলিতে শিশু মৃত্যুর হার দ্বিগুণ হয়েছে। বুধবারও পশ্চিম তীরে অব্যাহত ছিল নেতানিয়াহুর সেনাদের এই হামলা এবং বালাতা শরণার্থী শিবিরের ড্রোন হামলায় অন্তত 2 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আরও 4 জন আহত হয়েছে। ব্যাপক ধরপাকড় চালানো হয় নাবলুস, হেব্রন ও তুলকারেমে। ইসরায়েল লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে এবং ইসরায়েলি ড্রোন হামলায় মারজাউন শহরে 2 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এরপরেই শত্রু দেশের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠনটি। টেলিগ্রামে হিজবুল্লাহ জানিয়েছে সীমান্ত এলাকায় 2 দফা ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে করে হুসেইন ইয়াসিন সাইতো এবং মোহাম্মদ আলী জিহাদ বাদার আল দিন নামের 2 যোদ্ধার মৃত্যু হয়েছে, আরও 4 জন আহতও হয়েছেন। হিজবুল্লাহর উপর হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল, জানায় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহর সামরিক ঘাঁটি, 2 জনের মৃত্যু হয়েছে এমনটাও নিশ্চিত করে তারা। এদিকে হামলার পাল্টা জবাব দিয়েছে লেবানন। ইসরায়েলের উত্তরাঞ্চলে কাতিউশা রকেট ছুড়েছে, আঘাত করেছে বেইত হিলাল, কিরাত সোমনা শহরে অবস্থিত ইসরায়েলের সামরিক ঘাঁটিকে। রাশিয়ার ভূখণ্ড থেকে কমপক্ষে 100 রুশ সেনাকে আটকের দাবি করেছে ইউক্রেন। বুধবার কুরস্ক অঞ্চল থেকে তাদের বন্দী করা হয়। রাশিয়ার আরও অভ্যন্তরে অগ্রসরের দাবিও করেছে কিয়েভ। জানায় 24 ঘন্টায় আরও 2 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে ইউক্রেনীয় সেনারা, যদিও এ ব্যাপারে মস্কো কিছুই জানায়নি। তবে অন্যান্য কয়েকটি অঞ্চলেই কিয়েভ বাহিনীর হামলার কথা স্বীকার করেছে। ইউক্রেনের ছোড়া 117টি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। গত সপ্তাহেই আকস্মিক হামলার শিকার হয় কুরস্ক অঞ্চলটিতে। জরুরি অবস্থাও জারি করা হয়, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। আর জরুরি অবস্থা জারি রয়েছে বেলগোরদেও। রাশিয়ার 2 যুগের শাসনামলে মিস্টার সিকিউরিটি ইমেজ গড়ে তুলেছেন ভ্লাদিমির পুতিন। দেশের নিরাপত্তা ইস্যুতে যার পরিকল্পনাকে অব্যর্থ হিসেবেই মনে করা হয়। প্রায় 2.5 বছরের অভিযানে পশ্চিমা সমর্থনপুষ্ট ইউক্রেনকে নাস্তানাবুদ করেছেন বারবার। সেই কোণঠাসা পরিস্থিতি থেকে কিয়েভ কিভাবে ঘুরে দাঁড়ালো? রাশিয়ার অভ্যন্তরে আকস্মিক হামলার লক্ষ্যই বা কি? জেলেন্সকি বাহিনীর অগ্রগতির পেছনে নেটোর ভূমিকার পাশাপাশি মস্কোর প্রস্তুতির অভাবকেও বড় করে দেখছেন অনেক বিশ্লেষক। রাশিয়ার সীমান্তবর্তী গ্রাম নেজাপনোর সরকারি ভবন থেকে খুলে ফেলা হচ্ছে রুশ পতাকা। অঞ্চলটি এখন ইউক্রেনের দখলে। এমন 70টির বেশি রুশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে কিয়েভ। জেলেনস্কি প্রশাসনের দাবি, রাশিয়ার অভ্যন্তরে 1000 বর্গ কিলোমিটার এলাকার দখল নিয়েছে তারা। রুশ প্রশাসনও স্বীকার করেছে ইউক্রেনের অগ্রগতির কথা। কিভাবে রাশিয়ার অভ্যন্তরে এমন দ্রুত সাফল্য পেল ইউক্রেন, তাদের লক্ষ্যই বা কি, তা নিয়ে চলছে বিশ্লেষণ, আলোচনা। কিয়েভের এমন আকস্মিক সাফল্যের পেছনে পশ্চিমা অস্ত্রের পাশাপাশি ন্যাটোর ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকে। নিজ ভূখণ্ডে অনুপ্রবেশ নিয়ে প্রস্তুতির অভাব ছিল মস্কোর, এমন মত দিয়েছেন কেউ কেউ। ইউক্রেনের ফ্রন্টলাইন ছেড়ে রাশিয়াকে নিজ দেশে ব্যস্ত রাখাই কিয়েভের মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেনীয় বাহিনী সক্ষমতার মধ্যেই পদক্ষেপ নেবে। এই মুহূর্তে ফ্রন্টলাইন পরিস্থিতিতে পরিবর্তন আসবে। ইউক্রেনের জন্য এখন কতটা দ্রুত কিংবা কত দূর যেতে পারে সেটি বড় বিষয় নয়, বরং কুরস্কে রুশ সেনাদের ব্যস্ত রাখবে তারা। আমি বলবো 3টি উদ্দেশ্য থাকতে পারে তাদের: ফ্রন্টলাইনে চাপ কমানো, পশ্চিমাদের কাছ থেকে আরও অস্ত্র সহায়তা পাওয়া এবং নিজেদের সেনাদের উজ্জীবিত করা। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের আকস্মিক অভিযানের জেরে সীমান্তবর্তী অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। তবে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে প্রচার করছে পুতিন প্রশাসন। কিয়েভের হামলাকে আগ্রাসন নয়, বরং উস্কানি হিসেবে আখ্যা দিচ্ছে তারা।
কুরাস্ক সহ হামলার শিকার অঞ্চলগুলোয় নিরাপত্তা জোরদারেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন সেনাদের বিতাড়িত করার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল আফগানরা। 2 দশকের দখলদারিত্বের অবসানের দিনটিকে সামরিক শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যমেই স্মরণ করেছে তালেবান সরকার। রাজধানী কাবুল সহ বিভিন্ন জায়গায় র্যালি করেছে সাধারণ মানুষ। অবশ্য বিদেশিদের উৎখাতে 3 বছর পরও আফগান অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারেনি। নারীদের উপর কঠোর বিধিনিষেধ আরোপের কারণেও সমালোচিত তালেবান প্রশাসন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সবচেয়ে বড় ঘাঁটি ছিল বাগরাম। মার্কিন দখলদারিত্ব থেকে মুক্তির 3 বছর পূর্তিতে এই বাগরাম ঘাঁটিতে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজের। সাজোয়া যান, ট্যাঙ্ক আর সামরিক হেলিকপ্টারের মহড়ায় নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে তালেবান। 2021 সালের 15 আগস্ট পশ্চিমা সেনারা আফগানিস্তান ছাড়লে দেশটির নিয়ন্ত্রণ পায় তালেবান। দিনটি স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরানের প্রতিনিধিরা। এটা আফগানিস্তানের ইতিহাসের একটি সোনালী দিন। আফগান মুজাহিদিনদের আত্মত্যাগ ও সংগ্রাম স্বীকৃতি পেয়েছে। দিনটি স্মরণ করাটা গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতার মর্ম বুঝতে পারে। বিশ্বের কাছে আমাদের বার্তা হলো, কেউ আমাদের স্বাধীনতা দান করেনি, আমরা অর্জন করেছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো, যেভাবে আমাদের দেশ দখল করে রেখেছিলেন সেভাবেই এখন উন্নয়নে এগিয়ে আসুন। রাজধানী কাবুল সহ অন্যান্য প্রদেশেও হয়েছে প্যারেড। তালেবান যোদ্ধা ছাড়াও অংশ নিয়েছেন শত শত সাধারণ আফগান। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আজ আমাদের বিজয়ের দিন, আনন্দের দিন, কারণ এই দিনে আমাদের দেশ দখলদারিত্ব মুক্ত হয়েছে। আজ আমরা স্বাধীনতা উদযাপন করতে এসেছি। শত শত শহীদদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। বিদেশি সেনারা বিতাড়িত হলেও অবশ্য আফগানদের দুরবস্থা কাটেনি। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির তালেবান সরকার পায়নি আন্তর্জাতিক স্বীকৃতি। নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের অভিযোগে মিলছে না সহায়তাও। তালেবান নেতাদের দাবি, ধসে পড়া নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে তাদের সরকার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে অভিনব বিক্ষোভের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। বুধবার রাত দখল কর্মসূচিতে অংশ নেয় রাজ্যটির সর্বস্তরের মানুষ। নারীদের নিরাপত্তার দাবিতে মানুষের ঢল ছিল কলকাতা সহ বিভিন্ন শহরে। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে এই আন্দোলন হয়। রাতের কলকাতার এমন রূপের দেখা মেলেনি আগে। ধর্মতলা, বাংলা একাডেমি, রবীন্দ্র সদন চত্বর, যাদবপুর, বেহালা সহ বিভিন্ন এলাকা থেকে মোমবাতি হাতে রাজপথে নামে লাখ লাখ মানুষ। ভারতের স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে নারীদের নিরাপত্তা আর সুরক্ষার দাবি তাদের কণ্ঠে। কলকাতায় চিকিৎসক হত্যার প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তাল পশ্চিমবঙ্গ। আন্দোলনের ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাত দখল কর্মসূচি পালনের আহ্বান জানান এক বিক্ষোভকারী। বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে এ বার্তা, মেলে বিপুল সাড়া। বুধবার মধ্যরাত 12টায় কলকাতার আরজি কর হাসপাতালের সামনে শুরু হওয়ার কথা মূল আয়োজন। তবে রাত 9টা থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে শুরু হয় জমায়েত। রাতভর চলে মিছিল, সমাবেশ। জাস্টিস ফর আরজি কর স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। উচ্চারিত হয় প্রকৃত স্বাধীনতার দাবি। আমরা মানুষ অনেক উন্নত হয়েছি, কিন্তু আমরা এই 21শ শতাব্দীতে এসে কেন আমরা নির্যাতিত হব? আজকে আমরা এই সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যে আমাদের সাথে সত্যি জনতা এক হয়েছে। সমর্থন জানিয়ে পাশে ছিলেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আন্দোলনে যোগ দেয় বিজেপি, কংগ্রেস ও বাম দলগুলোর নেতাকর্মীরাও। বাংলার মেয়েরা নিরাপত্তা চায়, এটাই হচ্ছে স্লোগান। পশ্চিমবঙ্গের বাইরেও দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে পালিত হয়েছে রাত দখল কর্মসূচি। জমায়েত হয়েছে দেশের বাইরেও। लोग जस्टिस चाहते हैं और कुछ भी नहीं। जैसे एक लड़का रात को 2 बजे 3 बजे आराम से निकल सकता है, काम से हो या फिर शादी से हो या फिर कुछ भी, हम लोग भी वैसे ही खुलेआम अच्छे से जीना चाहते हैं। जो खूनी है, जो रेपिस्ट है, उसको वो पनिशमेंट मिलना चाहिए, हमारा दाबी है आज का।
কলকাতায় কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশের ব্যারিকেড ভেঙে আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় একটি দল। এ ঘটনায় বিরোধীদের অভিযোগের তীর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের দিকে। গত শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় ৩১ বছর বয়সী নারী চিকিৎসকের মরদেহ। অভিযোগ, নাইট ডিউটিতে থাকা অবস্থায় বিশ্রাম নিতে গেলে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বর্ণিল আয়োজনে ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় ছিল মূল আনুষ্ঠানিকতা। সকালেই ছিল নজরকাড়া সামরিক কুচকাওয়াজ। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে। টানা ১১ বারের মতো স্বাধীনতা দিবসের ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেড ফোর্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই শুরু হয় আনুষ্ঠানিকতা। ভাষণে বৈষম্যমুক্ত সমাজ গড়ার কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। স্বাধীনতা আন্দোলনের সময় ভারতের ৪০ কোটি মানুষের সংগ্রামের কথা স্মরণ করেন মোদী। এর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও। সব রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। আফ্রিকার দেশগুলোয় এমপক্স ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বুধবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয় সংস্থাটি। জানায়, কঙ্গো থেকে আফ্রিকার কমপক্ষে ১৩টি দেশে পক্সের নতুন এই ধরন ছড়িয়ে পড়েছে। আর ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্টে অতি দ্রুত ছড়াচ্ছে এমন দাবি করছে WHO। সংস্থাটির মহাসচিব তেদ্রোস আধানম জানিয়েছেন, ভাইরাসটির সংক্রমণে উচ্চ মৃত্যুহার নিয়েই উদ্বিগ্ন গবেষকরা। এ কারণে ২ বছরের মধ্যে দ্বিতীয়বার জারি করা হলো জরুরি সতর্কতা। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো সহ আফ্রিকার অন্যান্য দেশে এমপক্সের প্রাদুর্ভাব পর্যালোচনার জন্য গত সপ্তাহেই আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালার অধীনে একটি জরুরি কমিটি গঠন করেছি। বৈঠক শেষে তারা আমাকে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা জারির পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শই গ্রহণ করেছি। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রদ্ধা থাভিসেনকে পদচ্যুত করেছে দেশটির সাংবিধানিক আদালত। বুধবার বিলোপ করা হয় মন্ত্রিসভাও। এর ফলে দেশটিতে নতুনভাবে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রিত্ব দেয়ায় থাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। পরে শুনানি শেষে শ্রদ্ধার পদচ্যুতির পক্ষে রায় দেন ৫ বিচারক, আর ৪ জন অবস্থান নেন এই রায়ের বিপক্ষে। ২০০৮ সালে দুর্নীতির দায়ে দণ্ড পাওয়া পিচিট চুয়েনবানকেও মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার পর থেকেই বিতর্কে পড়েন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই ছিল যমুনা আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।